বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ঘরের ভেতর চাপা দুশ্চিন্তার ছায়া। ঠিক তখনই সোহাগের ঠাম্মি ধীরে ধীরে এসে বসে সোহাগের বাবার পাশে। ঠাম্মি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে, এত চুপচাপ কেন? সোহাগের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন তো আমার কোনো কাজ নেই মা, টাকা পয়সাও নেই, সংসারটা কিভাবে চালাবো বুঝতে পারছি না। ঠাম্মির চোখে কষ্টের ছাপ ফুটে উঠলেও গলাটা শক্ত করলেন। গোপাল, তুই আর ওই বাড়িতে টাকা চাইতে যাস না, আমি নিজে কাজ করব, পরিশ্রম করব। গোপাল একটু অবাক হয়ে বলল, তোমার তো এখন বয়স হয়েছে মা, তুমি কিসের পরিশ্রম করবে? ঠাম্মি দৃঢ় গলায় বললেন, আমার হাত পা তো আছে, আমি এখনও চলতে পারি, কাজ করতে পারি, বসে থাকলে তো চলবে না। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। তার চোখে তখন অদম্য ইচ্ছাশক্তি। ঠিক তখনই সোহাগের ছোট বোন দৌড়ে এসে বলল, ঠাম্মি, আমিও তোমার সাথে যাব। ঠাম্মি মমতার সাথে মাথায় হাত বুলিয়ে বললেন, না রে, তুই বাড়িতেই থাক। গোপাল, ওকে বুঝিয়ে রাখিস, আমি যাই। কথা শেষ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একটা অজানা সংগ্রামের পথে। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় সোহাগ রান্নাঘরে দাঁড়িয়ে দুধ রান্না করছে। তার চোখে চিন্তার ছাপ, মনটা যেন কোথাও আটকে আছে। ঠিক তখনই বিষ্টুদা এসে হেসে বলল, বৌদি, আজকে তোমার মুখটা কেমন যেন লাগছে, মনটা কি খারাপ, বাড়ির কথা মনে পড়ছে নাকি? সোহাগ একটু হেসে বলল, না রে, বাড়ির কথা তো মনে পড়েই, কিন্তু এখন এসব ভাবলে তো চলবে না। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ, সোহাগ, আজকে আমাদের ম্যারেজ ডে, তোমাকে কিন্তু আসতেই হবে। সোহাগ একটু অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে তো খুব ভালো খবর। ওপাশ থেকে সূর্যের বন্ধুর বউ বলল, হ্যাঁ, আর তুমি কিন্তু সূর্যদাকে নিয়ে আসবে। আমরা শহরের বাইরে একটা রূপসী বাংলা হোটেলে যাব, সেখানে 4 জন মিলে অনেক মজা করব, খাওয়া দাওয়া করব। সোহাব একটু ইতস্তত করে বলল, তোমাদের সূর্যদা যাবে, আমার যাওয়ার কি দরকার? ওপাশ থেকে হেসে উত্তর এলো, না না, তুমি না এলে চলবে না, তোমাকেও আসতে হবে। অনেক কথাবার্তার পর অবশেষে সোহাগ রাজি হয়ে গেল। অন্যদিকে সোহাগের ঠাম্মি অনেক খোঁজাখুঁজির পর একটা কাজ পেয়ে গেলেন সেই রূপসী বাংলা হোটেলেই। প্রথম দিন কাজ করতে গিয়েই একটু নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি, হাত কাঁপছিল। হঠাৎ করেই কয়েকটা প্লেট আর বাটি তার হাত থেকে পড়ে ভেঙে গেল। চারপাশের কর্মচারীরা তখনই চিৎকার শুরু করল, কি করলেন আপনি, সব ভেঙে ফেললেন? ঠাম্মি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ভুল হয়ে গেছে বাবা, আমি ইচ্ছে করে করিনি। ঠিক তখনই হোটেলের মালিক এসে উপস্থিত হলেন। গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? একজন কর্মচারী বলল, স্যার, এই বুড়ো মহিলাটা অনেকগুলো প্লেট আর বাটি ভেঙে ফেলেছে। মালিক ঠাম্মির দিকে তাকালেন, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। ঠাম্মি হাত জোর করে বললেন, মালিক, আমার বেতন থেকে কেটে নিয়েন, কিন্তু আমাকে কাজ থেকে বের করে দিয়েন না, আমি খুব দরকারে কাজ করতে এসেছি। মালিক কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বললেন, তুমি তো ইচ্ছে করে ভাঙনি, তোমার বেতন থেকেও কিছু কাটা হবে না, আর তোমাকে কাজ থেকেও বের করা হবে না। সবাই অবাক হয়ে গেল। মালিক আবার বললেন, আমি নিজেও অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসেছি, আমার থেকেও এমন ভুল হয়েছে, কাজ করতে গেলে ভুল হবেই। ঠাম্মির চোখে তখন জল এসে গেল, স্বস্তির জল। এর পরের দৃশ্যে সেই রূপসী বাংলা হোটেলে সন্ধ্যের আলো ঝলমলে পরিবেশ, চারপাশে সাজসজ্জা, আলো, হাসি, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। সোহাগ, সূর্য, সূর্যের বন্ধু আর তার স্ত্রী সেখানে পৌঁছায়। সোহাগ চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়, এত সুন্দর জায়গা, কিন্তু তার মনটা কোথাও যেন অস্থির, অজানা একটা টান অনুভব করছে সে। ঠিক তখনই দূরে কাজ করতে থাকা এক বৃদ্ধাকে দেখতে পায়, তার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগে। রাত তখন গভীর, শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর অন্ধকার যেন নিজের রাজত্ব বিস্তার করছে চারদিকে। সূর্যদেবদের বড় বাড়িটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাড়ির কাজের মেয়ে মিনু এক কোণে দাঁড়িয়ে কাঁপা হাতে ফোনটা ধরে আছে, তার কণ্ঠে স্পষ্ট ভয়, কিন্তু লোভ আর প্রয়োজন তাকে সাহসী করে তুলেছে। সে ফোন করে ডিনাকে, ম্যাডাম, আমি মিনু বলছি, খবর আছে। ডিনা একটু বিরক্ত গলায় বলে, এই সময় ফোন করেছ কেন, কি হয়েছে? মিনু একটু থেমে বলে, সোহাগ আপা বাড়িতে নেই, সূর্য স্যারও নেয়, সোহাগ শহর থেকে অনেক দূরে রূপসী বাংলায় ঘুরতে গিয়েছে। ডিনার চোখে এক মুহূর্তে খুশির ঝিলিক জ্বলে ওঠে,
সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন বহুদিনের অপেক্ষার সুযোগ এসে গেছে। আচ্ছা, ভালো খবর দিয়েছ। মিনু এবার সরাসরি বলে ফেলে, আমি যে আপনাকে খবরটা দিলাম, আমার টাকা দরকার ম্যাডাম, এক্ষুনি। ডিনার ঠোঁট কামড়ে একটু বিরক্ত হয়। এখন টাকা দিব না, পরে দিচ্ছি। কিন্তু মিনু এবার জেদ ধরে বসে, না ম্যাডাম, এক্ষুনি আমার টাকার খুব দরকার, পরে দিলে হবে না। ডিনা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, পাচ্ছ, তুমি ফোনটা রেখে দাও। মিনু স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়, কিন্তু সে জানে না এই ফোন কলের পর কি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফোন রাখার সাথে সাথে ডিনার মুখের অভিব্যক্তি পুরো বদলে যায়। তার চোখে এখন শুধু একটাই জিনিস, প্রতিশোধ। সে দ্রুত অন্য একটা নম্বরে ফোন করে, হ্যালো, তোমরা কোথায়? ওপাশ থেকে কর্কশ গলা শোনা যায়, ম্যাডাম, আমরা প্রস্তুত আছি, বলুন কি করতে হবে। ডিনা ঠান্ডা হিসেবে কণ্ঠে বলে, একটা কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ। একটা মেয়েকে খুঁজে বের করতে হবে, নাম সোহাগ। গুন্ডারা চুপ করে শোনে। সে এখন রূপসী বাংলায় আছে, তোমাদের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, যেভাবেই হোক আজ রাতের মধ্যে কাজ শেষ করতে হবে। একটু থেমে সে আরও নিচু গলায় বলে, আমি চাই ও যেন আর কখনো ফিরে না আসে। ওপাশ থেকে কোনো দ্বিধা ছাড়াই উত্তর আসে, ম্যাডাম, বুঝেছি, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ডিনা ফোনটা কেটে দেয়। তার মুখে তখন এক অদ্ভুত হাসি, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু হিংসা আর জয়ের নেশা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। আর তখনই তার বুক ধক করে ওঠে। পিছনে দাঁড়িয়ে আছেন তার মা। সব কিছু শুনেছেন তিনি। মায়ের চোখে আতঙ্ক, অবিশ্বাস আর গভীর কষ্ট। ডিনা, তুই কি করছিস এসব? তার কণ্ঠ কেঁপে ওঠে। ডিনা একটু থামে, তারপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে আসে। মা, তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। তুই একটা মেয়েকে মারার জন্য লোক ভাড়া করেছিস? তুই পাগল হয়ে গেছিস? ডিনা হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। মা, তুমি কিছুই বোঝো না, এই পৃথিবীতে জিততে হলে একটু খারাপ হতে হয়। মা কাঁদতে কাঁদতে বলে, জিতবি? মানুষ মেরে জিততে হয়? এটা জয় না, এটা পাপ। ডিনা এবার বিরক্ত হয়ে যায়। পাপ টাপ কিছু না, ওই সোহাগ আমার সব কিছু কেড়ে নিয়েছে, সূর্য, তার ভালোবাসা, আমার সম্মান, সব। তার চোখ লাল হয়ে ওঠে। আজকে সব শেষ হবে, আজকে আমি জিতবই। মা তার হাত ধরে থামানোর চেষ্টা করেন। না ডিনা, এখনও সময় আছে, ফোন করে তাদের থামিয়ে দে, তুই যা করছিস তার পরিণতি খুব খারাপ হবে। ডিনা হাত ছাড়িয়ে নেয়। না মা, আমি আর পিছিয়ে যাব না, ওই গুন্ডাগুলো আমাদের খুব বিশ্বস্ত, তারা কোনো ভুল করে না। সে দৃঢ় কণ্ঠে বলে, আজকে যেভাবেই হোক সোহাগ মরবেই। মা ভেঙে পড়েন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। একদিন তুই এই কাজের জন্য পস্তাবি ডিনা, খুব পস্তাবি। কিন্তু ডিনা আর শোনে না। সে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন দূরে কোথাও তার জয়ের ছবি দেখতে পাচ্ছে। অন্যদিকে রূপসী বাংলার শান্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে সোহাগ। চারপাশে সবুজ, নদীর হাওয়া, পাখির ডাক, সবকিছু যেন স্বপ্নের মতো সুন্দর। সে জানে না তার জীবনের সবচেয়ে বড় বিপদ তার দিকে এগিয়ে আসছে। সে ফোনটা হাতে নিয়ে সূর্যকে মেসেজ পাঠায়, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। ঠিক তখনই দূরে একটা গাড়ি এসে থামে। কয়েকজন অচেনা লোক নেমে চারপাশে তাকাতে থাকে। তাদের চোখে একটাই লক্ষ্য, সোহাগ। রাতের অন্ধকার ধীরে ধীরে ঘন হতে থাকে, আর এক ভয়ঙ্কর খেলার শুরু হয়, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশোধ একসাথে মুখোমুখি হতে চলেছে। ডিনা দূরে বসে আছে, তার মনে একটাই কথা ঘুরছে, আজকে আমি জিতবই। কিন্তু সে জানে না এই খেলায় শেষ পর্যন্ত কে জিতবে আর কে হারবে। প্রথমে সোহাগ বারবার না বলছিল, কিন্তু সবার অনুরোধ আর সূর্যের চোখের ভরসা দেখে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। ধীরে ধীরে তারা সবাই নাচের ফ্লোরে গেল। গানটা একটু জোরে বাজতে শুরু করল, একটা প্রাণবন্ত ছন্দময় সুর। সূর্য প্রথমে একটু হালকা স্টেপ দিল, তার বন্ধু তাকে অনুসরণ করল। সূর্যের বন্ধুর বউ তো আগেই বেশ আত্মবিশ্বাসী ছিল। সোহাগ প্রথমে একদম চুপচাপ দাঁড়িয়েছিল, তার হাত পা যেন ঠিকমতো নড়ছিল না। সে চারদিকে তাকিয়ে একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু সূর্য তার দিকে হাত বাড়িয়ে বলল, দেখো, শুধু আমার মতো করো, ভুল হলে কিছু যায় আসে না। সোহাগ ধীরে ধীরে সূর্যের স্টেপ অনুসরণ করতে লাগল। প্রথমে অদ্ভুত লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই হেসে ফেলল। তার ভিতরের লজ্জা যেন আস্তে আস্তে গলে যাচ্ছিল। গান আর মুহূর্তের আনন্দ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। একসময় সে সত্যিই নাচতে শুরু করল, স্বাভাবিকভাবে, হাসি মুখে।
সূর্য তাকিয়ে দেখল তার চোখে এক নতুন আত্মবিশ্বাস। ঠিক তখনই নাচতে নাচতে হঠাৎ সোহাগের চোখ পড়ল হোটেলের এক কোণের দিকে। সেখানে এক ঝলক যেন পরিচিত কাউকে দেখতে পেল। সে একটু থমকে গেল। ঠাম্মি, মনে মনে বলল সে। আসলেই তার ঠাম্মি, কিন্তু ঠাম্মি যেন তাকে দেখে ফেলতেই দ্রুত সরে গেলেন। ওদিকে ঠাম্মি হোটেলের এক কোণে এসে লুকিয়ে পড়লেন, তার মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি মনে মনে বলতে লাগলেন, ভগবান, আমার বড় দিদিভাই যেন আমাকে না দেখে, তুমি আমাকে রক্ষা করো। তিনি জানতেন যদি সোহাগ তাকে এখানে দেখে ফেলে তাহলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। হয়তো এমন কিছু সত্য প্রকাশ পাবে যা তিনি এখনও গোপন রাখতে চান। সোহাগ এদিকে নাচ থামিয়ে চারদিকে তাকাতে লাগল। তার মন অস্থির হয়ে উঠল। সে সূর্যকে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করল। কিছু না, আমি একটু দেখে আসি, বলে সোহাগ দ্রুত সেদিকে এগিয়ে গেল যেখানে সে ঠাম্মিকে দেখেছিল। হোটেলের করিডরে এসে সে চারদিকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও ঠাম্মির দেখা নেই। সে একবার এদিকে একবার ওদিকে ঘুরে দেখল, কিন্তু কেউ নেই। তার মনে সন্দেহ জাগল, সে কি ভুল দেখেছে, নাকি সত্যি ঠাম্মি এসেছিলেন? ওদিকে ঠাম্মি নিঃশ্বাস আটকে এক কোণের পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন। সোহাগের পায়ের শব্দ কাছে আসতেই তিনি আরও সংকুচিত হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। এখনও সময় হয়নি, এখনও না, তিনি নিজেকে বোঝাতে লাগলেন। সোহাগ অনেকক্ষণ খুঁজেও কাউকে পেল না। শেষে একটু হতাশ হয়ে ফিরে এলো। ফিরে এসে দেখল সূর্য আর বাকিরা এখনও হাসি আনন্দে মেতে আছে। সূর্য তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো, কাউকে খুঁজছিলে? সোহাগ একটু চুপ করে থেকে বলল, না, মনে হয় ভুল দেখেছি। কিন্তু তার মনে অদ্ভুত এক অস্থিরতা থেকে গেল। আবার গান বাজতে শুরু করল। সূর্য তার হাত ধরে বলল, চলো আবার নাচি। সোহাগ হালকা হাসল, কিন্তু তার চোখে একটা গভীর চিন্তার ছায়া রয়ে গেল, যেন সে জানে আজকের এই আনন্দের মাঝেই কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। আর দূরে দাঁড়িয়ে ঠাম্মি নিঃশব্দে তাকিয়ে রইলেন। তার প্রিয় নাতনিকে দেখে তার চোখে মায়া আর মনে অজানা ভয়। রূপসী বাংলার সুন্দর আলো ঝলমলে হোটেলের ভিতরটা যেন স্বপ্নের মতো লাগছিল। চারদিকে মৃদু আলো, নরম সুরের গান আর মানুষজনের আনন্দে ভরা কোলাহল। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। সেই পরিবেশেই একসাথে বসে আছে সোহাগ, সূর্য, সূর্যের বন্ধু আর তার স্ত্রী। টেবিলে সাজানো নানা রকম খাবার, গরম গরম কাবাব, সুগন্ধি পোলাও, মজাদার কারি। সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছে। মাঝে মাঝে সূর্যের বন্ধু হাসির ছলে গল্প বলছে আর তার স্ত্রী মিষ্টি হেসে সবাইকে উৎসাহ দিচ্ছে। হঠাৎ পাশের ফ্লোরে কিছু ছেলেমেয়ে গান চালিয়ে নাচতে শুরু করল। তাদের আনন্দ দেখে সূর্যের বন্ধুর বউয়ের চোখে ঝিলিক জ্বলে উঠল। সে হেসে বলল, বৌদি, চলো না, আমরা ওদের মতো নাচি। সোহাগ একটু চমকে উঠল। সে হালকা হেসে মাথা নেড়ে বলল, না না, আমি যাব না, আমি নাচতে পারি না। তার কণ্ঠে লজ্জা আর সংকোচ স্পষ্ট ছিল। ছোটবেলা থেকেই সে এমন ভিড়ের মধ্যে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। কিন্তু সূর্য তা বুঝতে পেরে মৃদু হেসে বলল, চলো না সোহাগ, আমরা সবাই একসাথে নাচি। কেউ বিচার করবে না, শুধু মজা করব। সূর্যের কথায় এক ধরনের আশ্বাস ছিল। বন্ধুর বউও হাত ধরে টানতে লাগল। একবার চলো না, খুব মজা হবে।